তৌফের কথা শেষ হতেই ফারিন বলে উঠল, প্লিজ ভাবি, তোমার সমস্যাটা আমাদের বলো। আমরা তো বাইরের লোক না, তুমি আমাদের সবাইকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো। আমরা কখনো কথার পাচার করব না, আমরা কখনো কথা পাচার করব না। ভাইয়াকে অনেক জিজ্ঞাসা করছি, অনেক বলছি, কেন যে সে তোমাকে ইগনোর করে। ভাইয়া বলেনি। প্লিজ তুমি বলো, চুপ করে থেকো না, সব কিছু নষ্ট হয়ে যাবে। প্লিজ তুমি বলো, চুপ করে থাকলে সব কিছু নষ্ট হবে ভাবি। সামান্য অ্যাভারেজের জন্য ব্রাশ সামান্য অ্যাভারেজের জন্য ব্রাড কেস হয়ে যায়। ফারিনকে থামিয়ে পাশ থেকে সুরাইয়া কথা টেনে বলল, তুই একটা মূর্খের মতো কাজ করলি, আজীবন তো হ্যাবলা ক্যাবলার মতো থাকলি। এখন তো একটু চালাক হ, ছাগলের মতো বুদ্ধি নিয়ে থাকলে চলতে পারবি। ভাইয়ার কার্ডটা যেভাবে ফিরিয়ে দিলি, মন চাইতে ছিল হাত ঘুরিয়ে এক চড় লাগাই। জনে জনে সবার কথা শোনার পর চুপ থাকলো মেহিনুর। নিজের আসল কথাটা সাজিয়ে গুছিয়ে স্পষ্ট আকারে বলল, রাত ৩টা বাজে, ভয়ে আমি অস্থির। ইদানিং ওনাকে কি নিয়ে যেন খালি টেনশন করতে দেখি। জিজ্ঞেস করলে কিছু বলেন না, কথা ঘোরান। ওই রাতের বেলা যখন একা একা ওনাকে খুঁজতে বের হলাম, আমার অবস্থা তখন কেমন ছিল আমিই জানি। ভয় নিয়েই ছাদে গেলাম। উনি মায়ের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন উনি আমাকে বিয়ে করে বড় ভুল করে ফেলেছেন। আমাকে যদি বিয়ে না করতেন তাহলে আমি অভিশাপ টুকিয়ে আনতাম না। আমার মন্দ কপালের জন্য মাহুদি মারা গেছে। উনি চাইলে শহরের একজন সুন্দরী মেয়েকে বিয়ে করতে পারতেন, করেননি। অনামিকার মতো চরিত্র অনামিকার মতো চরিত্রহীনাও আমার চেয়ে বহুগুণে যোগ্য। আমি তোমাদের মাহতিম ভাইয়ের ঘাড়ে বোঝা হয়ে গেছি, যেই বোঝার জন্য উনি টেনশনে বাঁচেন না। ওনাকে আমাদের গ্রামে এনেছেন দেখে মাকে সম্পূর্ণ দোষী বানিয়ে দিলেন। উনি বুঝিয়ে দিয়েছেন আমি একটা গাধা, আমি শুধু ব্যক্তিগত প্রয়োজন মেটাতে পারি। আমি যদি সুন্দরী না হতাম, যদি ওনাকে বশ না করতাম, তাহলে উনি ভুলেও তাকাতেন না। ওনার মতো নেভির ওনার মতো নেভির স্পেশাল ফোর্সের মানুষ গণ্ড দেশের মেয়েকে বিয়ে করে আফসোস করছেন। এটুকু বলতেই সুরাইয়ার দিকে তাকালো মেহিনুর। সংযত গলায় বলে উঠল, সুরাইয়া বুবু, আমি আসলে একটা মূর্খ। পড়াশোনাই বা কতদূর করেছি, মানুষ শুনলে হাসতে হাসতে মরেই যাবে। এখনো মেট্রিক পাস করিনি, অথচ বড় পদের মানুষকে পটিয়ে একেবারে বিয়ে করে ফেলেছি। দীর্ঘদিন পর এক অদেখা সত্যের মুখোমুখি হলো সবাই। লজ্জায় আক্রোশে কাঁচুমাচু করে মুখ নামিয়ে ফেলল। মেহিনুরের এক একটা কথা, বাক্য, শব্দ সঠিক, কোনো অংশেই অযৌক্তিকতা নেই। মাহাতিমকে বিয়ের পর মেহিনুর সব কিছু বদলে ফেলেছে। নিজের পড়াশোনাটা নিয়ে ভুলেও মাহাতিমের আবদার করেনি। তার বয়স অল্প ছিল, নানা বিষয় নিয়ে সমস্যায় পড়ত। তখনও মাহাতিম পাশে ছিল না। গ্রাম থেকে শহরে ফেরার পর স্বাভাবিক ছিল মেহিনুর। সে যে পরিবেশের সাথে খাপ খাওয়ানোর যুদ্ধ করছিল, এগুলো কেউ বুঝেনি। একটা ভিন্ন পরিবেশ থেকে আসার পর সহজভাবে নিজেকে জড়ানো যায় না। তবুও নিজেকে গুটিয়ে মুড়িয়ে ভাঙচুর করে যেভাবে সব কিছুর সাথে মানানো যায়, একদম খাপে খাপ মিলিয়েছে মেহিনুর। যেই মোবাইল ফোনের সংস্পর্শে সে ছিল না, সেই ফোনকে সে টুকে টুকে আয়ত্ত করেছে, শিখেছে নানা কিছু। মেহিনুরের কথা শোনার পর সবাই যেন মুখ থুবড়ে পড়েছে। সেখান থেকে মুখ তোলার ক্ষমতা তাদের নেই। মেহিনুর সবাইকে নীরব দেখে নিজেই বলে উঠল, আপনাদের ভাই স্বভাবে গুণে কাজে সবকিছুতে পটু, তার মধ্যে কোনো ত্রুটি নেই। আমি এটাও বলবো সে যথেষ্ট অমায়িক। তার বুদ্ধি কাজ দারুণ তার বুদ্ধি কাজ দারুণ চৌকস। কিন্তু এই বুদ্ধিমান মানুষটা আমার মতো মূর্খকে বিয়ে করে বড্ড পস্তাচ্ছে। সম্ভবত আমাকে নিয়ে সম্ভবত আমাকে নিয়ে তার সাময়িক মোহ ছিল, সেই মোহ আর নেই। নইলে এমন ধরনের কথা তিনি বলতেন না। আমি কখনোই ওনার জন্য পাগল ছিলাম না। আমার দাদা যদি ওই দিনেই বিয়েতে অমত করত, আমি সেটাই মাথা পেতে মেনে নিতাম। আমি আমার দাদাকে আমার অভিভাবকের মতো সম্মান করতাম। আজ সে নেই, তা নিয়েও আমার কষ্ট নেই। আমার দাদা আমাকে কোনো দিন কষ্ট দেননি। বিয়ের পর তোমাদের ভাইকে চিনলাম, ওনাকে আমার দাদার চাইতেও বেশি সম্মান করতাম। সম্মানটা আপনা আপনি ওনার প্রতি চলে আসতো। উনি আমাকে অযত্ন করেননি, বটগাছের ছায়ার মতো আমাকে আশ্রয় দিয়েছেন। পরিস্থিতির জন্য আমাকে শক্ত হতে বলেছেন। আমি চেষ্টা করেছি, সেই চেষ্টা এখনও করে যাচ্ছি। আমি থামিনি, কিন্তু ওনার কাছ থেকে ওই কথাগুলো ধারালো ছুরির মতো লেগেছে। বাইরের আঘাতটা সবাই দেখতে পায়, ভেতরের ক্ষতটা কজন বোঝে।
আমাকে শান্ত দেখাচ্ছে না, আমি শান্ত নই। সবাইকে মুখের উপর কথা শুনিয়ে উঠে পড়ল মেহিনুর। 1 সেকেন্ডও অপেক্ষা না করে সেখান থেকে হনহন করে চলে গেল। আগুনের পাশ থেকে সবাই ওর যাওয়াটা দেখল। যেতে যেতে হাত উঠিয়ে চোখ ডলার দৃশ্যটা সবার নজরে পড়ল। সিঁড়ি পেরিয়ে দরজা ডিঙিয়ে মিলিয়ে গেল মেহিনুর। নিস্তব্ধ পরিবেশের ভেতর হঠাৎ সাবা মুখ খুলল। বহুদিন পুরনো কথাটা চোখ নিচু করে বলতে লাগলো। যাদের হাতে পিস্তল বন্দুক থাকে মেহিনুর ওদের ছোট থেকেই দেখতে পারতো না। ও ভাবতো যারা মানুষ মারতে জানে তাদের ভেতরে মন নেই, ওরা ভালোবাসতে জানে না, ওরা আজীবন পাষাণ থাকে, মানুষের মূল্য দিতে জানে না। হয়তো এই কারণে মাহাতিম ভাইয়ের প্রতি প্রথম প্রথম ক্ষোভ ছিল, কিন্তু এখন যে শুনলাম তাতে আমার বোনের কোনো দোষ নেই, দোষ তোমাদের। মুখ ফসকে বেফাঁস কথাটা আটকালো সাবা। গরম মুহূর্তে অপ্রীতিকর কথা বলা উচিত না। দেখতে দেখতে পুরো 48 ঘন্টা পেরিয়ে গেল। 2 দিন 2 রাত শেষে গ্রামে ফেরার উদ্যোগ চলল। সুজলা এবার গ্রামে ফিরবেন। আগামীকাল বিকেল 4টার দিকে রওনা দেবেন। একটু একটু সব পাট গুছিয়ে নিচ্ছেন তিনি। সাবা ও সুরাইয়াও নিজ নিজ জিনিসপত্র গোছগাছ করে নিচ্ছে। মার্জার শত বাধা দিয়ে থাকার জন্য মিনতি করলেন। সুজলা রাজি হলেন না। মার্জা অনেক জোরাজুরি করে বললেন, আর কটা দিন থেকে যান ভাবি, গ্রামে তো কেউ নেই, একা একা সময় কাটবে, থাকুন ভাবি, পরে যান। সুজলা পুরোপুরি নারাজ। নাছোড়বান্দার মতো বললেন, আবার আসবো আপা, এবার তো অনেক দিন থেকে গেলাম, বাড়িটার কথা খুব মনে পড়ছে। এভাবে তো বেশি দিন বাইরে কাটাইনি, গেরেস্ত বাড়ি ফেলে আসাটা কি চিন্তার বিষয়। এখানে এসেও রাতভর ওখানকার চিন্তায় থাকতাম, এভাবে থাকা যায় বলেন? এবার যাই, ইনশাল্লাহ আবার আসবো। মেয়ে তো আপনার কাছে রেখে গেলাম, আবার আসবো আপা। মার্জার কোনো কথাই শেষমেশ টিকল না। সকালে নাস্তার টেবিলে উপস্থিত হলো সবাই। সবাই যার যার আসন নিয়ে খেতে বসে পড়ল। কেবল আসলো না শুধু মাহাতিম। মেহিনুর বিষয়টা লক্ষ্য করার পর প্রীতির কাছে আড়ালে জিজ্ঞেস করল, সোজা ভাষায় বলে দিলাম, আমি শান্ত নই। তোমার ভাই কি খেতে আসবেন না? ওনার খাবার কি রুমে পাঠিয়ে দিব? প্রীতি চটপট গলায় বলল, ভাইয়া তো এখনো ঘুম থেকে ওঠেনি ভাবি, সে তো বেঘুরে ঘুমাচ্ছে। সারা রাত কম্পিউটারের সামনে বসে বসে কি যেন করছে, রাতে এক ফোঁটাও ঘুমায়নি। প্রীতির কথায় উদ্বিগ্ন হলো মেহিনুর। কথাটা কৌশলের সাথে জিজ্ঞেস করল, সারা রাত গেমস খেললে ওই কি মানুষ তাড়াতাড়ি উঠবে? ঘুমাক, আমি তাহলে যাচ্ছি না। পানির গ্লাসে চুমুক দিতে গিয়ে থেমে গেল প্রীতি। মেহিনুরের দিকে তাকিয়ে বলল, ভাইয়া গেমস খেলেনি, নিজের চোখে দেখেছি। অফিসিয়ালি কিছু নিয়ে নাড়াচাড়া করছে, আমি তো আড্ডা দিতে গিয়ে ফেরত এসেছি। ভাইয়া তো 2 দিন ধরে ঘুমায় না ভাবি, মাহিদের রুমে বসে বসে পিসি চালায়। বিগত 2 রাত ধরে মাহাতিম রুমে আসে না। বিয়ের রাতে সবাইকে যখন শক্ত কথা বলে এলো, তখন রুমে ফিরেছিল মেহিনুর। রাত তখন 10টা বাজছিল। খাবার না খেয়ে অপেক্ষা করতে করতে কখন ঘুমিয়ে পড়ে টের পায়নি। যখন ঘুম ভাঙে তখন দেখে মাহাতিম রুমে নেই। নিচে গিয়ে জানতে পারে মাহাতিম গুরুত্বপূর্ণ কাজের জন্য নোমানকে নিয়ে বাইরে গেছে। নাস্তা খেয়ে বেরিয়েছে ঠিকই, কিন্তু কখন আসবে বলে যায়নি। প্রীতির সম্পূর্ণ কথা শোনার পর নাস্তার প্লেট সাজালো মেহিনুর। যেহেতু এখনও সে ঘুমে আছে, তাই নিজেই এই ফাঁকে প্লেট নিয়ে চলে গেল। সকালে ঘুম থেকে উঠে যায় মাহাতিম। আজই প্রথম ব্যতিক্রম দেখল। মাহাতিম যেন আগের মাহাতিমটার মতো নেই। ভাবলেই বড্ড হাসি পায়। সম্পর্ক বুঝি ধীরে ধীরে ঠান্ডা হয়ে যায়। আগের মতো সময় থাকে না, না থাকে মুহূর্ত। মেহিনুরের মাঝে মাঝে মনে হয় সে বুঝি পুরনো হয়ে গেছে, দৈনন্দিন জীবনের অভ্যস্ত পোশাকের মতো ময়লা হয়ে শেষ। তার গুরুত্ব এখন কোথাও নেই। ব্যাপারটা এমন, ব্যবহার শেষ, এবার ডাস্টবিনে থাকো। নাস্তার প্লেট নিয়ে দরজার কাছে আসলো। ডান হাতে প্লেট ধরে বাঁ হাত দিয়ে নব মুচড়ে ঢুকলো। রুমে ঢুকেই দরজাটা বন্ধ করলো মেহিনুর। প্লেট সহ সামনে তাকাতেই বিছানার দিকে নজর পড়ল। লম্বা হয়ে ঘুমিয়ে আছে মাহাতিম আনসারি। দেখেই বোঝা যাচ্ছে গণ্যমান্য ব্যক্তিটা গভীর ঘুমে বিভোর। এই ঘুমে আপাতত হুঁশ জ্ঞান থাকা একদম ভুল চিন্তা। মেহিনুর নাস্তার প্লেটটা টেবিলের উপর রেখে
রুমের জানালার কাছে গেল। দু হাতে পর্দাটা দুদিকে সরিয়ে দিতেই এক ফালি সোনালি আলো বিছানার উপর পড়ল। সাদা বিছানার উপর আলোর তির্যক রেখাটা তেরসা হয়ে পড়েছে। মেহনুর জানালা থেকে সরে এসে বিছানায় বসে পড়ল। হাত দুটো বুকের উপর আড়াআড়ি ভঙ্গিতে রেখেছে। চুলগুলো এলোমেলো হয়ে আছে। গায়ে কোনো শার্ট বা টি শার্ট নেই। পরনে স্রেফ ব্রাউন ট্রাউজার। উন্মুক্ত বুকটা নিঃশ্বাসের জন্য ফুলে ফুলে উঠছে। বুকের খাপে খাপে 6টি ভাঁজ দেখা যাচ্ছে। যখন ওই বুকটার ভেতর মাথা লুকিয়ে ঘুমাতো, চতুর্দিকে বাউন্ডারি দেয়ালের মতো অদৃশ্য নিরাপত্তা অনুভব হতো। আজও ইচ্ছে করছে ঘুমন্ত মানুষটার বুকে মাথা রাখতে, দুহাতে শক্ত করে জড়িয়ে ধরতে, সকালের মিষ্টি রোদকে সাঙ্গ করে কপালে চুমু এঁকে দিতে। মাতিমকে দেখতে দেখতে মুখ নিচু করল মেহনুর। ডান হাতটা বালিশের উপর ভর করে মাহাতিমের দিকে ঝুঁকল। বাঁ হাত এগিয়ে শেফট গালটা স্পর্শ করল। নরম হাতের নরম চামড়ায় ধারালো শেবের খোঁচা লাগছে। অদ্ভুত ভালো লাগায় শিউরে উঠল মেহনুর। ঘুমন্তাবস্থার সুযোগ লোফার জন্য মনটা আনচান করছিল। একটু ছুঁয়ে দিলে কি জেগে যাবে? ঘুম ঘুম চোখ মেলে আধো আধো চাহনিতে তাকিয়ে থাকবে। চোখটা বন্ধ করল মেহনুর। কপালের ঠিক মধ্যিখানটায় সবটুকু ভর ছেড়ে দিয়ে প্রগাঢ়ভাবে চুমু খেল। মাহাতিম ঘুমের ভেতর নড়ে চড়ে চোখ খুলতে চাইল, কিন্তু ঘুমের চোটে চোখের পাতা টেনেও যেন খুলতে পারছে না। মেহনুর চোখ বন্ধ করে কপালের মধ্যিখানটায় চুমু খেল। ব্যাকুল রূপে পাগলের মতোই হোক বা উম্মাদের মতো মাহাতিমের মুখটা দু হাতে ধরল। একটা দুটো অসংখ্য চুমু সারা মুখ জুড়ে খেল। চোখের পাতায় নাকের ডগায় দুটো গাল ভরিয়ে আদর করল। মাহাতিম ভ্রু কুঁচকে ছোট ছোট চোখে তাকালো। আধো আধো গলায় ঘুম জড়িয়ে বলল, ঘুমাবো। ছোট্ট শিশুর মতো নাদান লাগলো, যার ঘুমটা ভাঙিয়ে দেওয়ার জন্য প্রচুর বিরক্ত হয়ে গেছে সে। ঘুমন্ত মাহাতিমের মুখটা যেন সবটুকু শুদ্ধ জড়িয়ে রেখেছে। মিশ্র অনুভূতির শিকার হয়ে মেহনুর হাসি হাসি চোখে তাকালো। গাল দুটো শক্ত করে ধরে ঘাটটা কিঞ্চিত কাত করল মেহনুর। দুটো সুআকৃতির ঠোঁট দুটোর মাঝে নিজের কোমল ঠোঁটজোড়া গভীর থেকে গভীরতম পর্যায়ে মিলিয়ে দিল। আধো আধো ঘুমের ভেতর কিছু আঁকড়ে ধরার মতো অধর দুটো নিজের করে নিল। নিঃশ্বাস আটকে আসার মতো বুক ফুলালো মাহাতিম। নিঃশ্বাসটা তৎক্ষণাৎ স্বাভাবিক হতেই আস্তে আস্তে শান্ত হয়ে গেল। চিকন পিঠের উপর দু হাত রেখে সুকোমল দেহটা বুকের সাথে মিশিয়ে নিল। জানালা দিয়ে স্নিগ্ধ সকালের হাওয়া ঢুকছে। মেহনুরের আলগোছে পাকানো খোপা থেকে ছোট ছোট চুল কানের পাশ পেয়ে মাহাতিমের গালে লাগছে। পিঠ থেকে দু হাত সরিয়ে মেহনুরের মুখটা ধরল মাহাতিম। ধরেই আলতো করে অষ্টজোড়া মুক্ত করে দিল। চোখ দুটো খুলল মেহনুর। সরাসরি মাহাতিমের দিকে নরম দৃষ্টি পড়ল। ঘুম ঘুম চোখে জড়ানো গলায় বলল মাহাতিম, আমার উপর রেগে আছো কেন? মেহনুর ফ্যালফ্যাল দৃষ্টিতে চুপ করে থাকলো। তা দেখতে পেয়ে বালিশ থেকে মাথা তুলল মাহাতিম। সোজা মেহনুরের ডান গালে বাম গালে পরপর চুমু খেল। ফের বালিশে মাথা রেখে ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করল, বলো না, রেগে আছো কেন? স্থির দৃষ্টিতে শুধু ঢোক গিলল, কোনো জবাবদিহি করল না। মাহাতিমের বাঁ গালের ক্ষতটা নিবিড়ভাবে দেখতে লাগলো। গালটা চোয়ালটার কাছে অনেকখানি কেটে গিয়েছে। জায়গাটা শুকিয়ে গেলেও এখনো চতুর্দিকের চামড়াটা লাল। মেহনুরের চুপটি দেখে আবার বলল মাহাতিম, কাল বিকেলেই চলে যাব, সব ছুটি কেটে দিয়েছি। আমার মুখ দেখলে তোমার বিরক্ত লাগে, এবার স্বস্তি দিলাম মেহনুর আফরিন। এক ধাক্কায় বুক থেকে উঠল মেহনুর। বিছানার পাশে থাকা গ্লাস ও জগটা দেখে এক আছাড় মারল। বিকট গর্জনে চুরমার হলো ফ্লোরে। মাহাতিম বালিশ থেকে ধরপড়িয়ে উঠে বসল। চরম বিরক্ত নিয়ে ভ্রু দুটো কুঁচকে ফেলল সে। ফ্লোরের দিকে তাকিয়ে দেখল চূর্ণ বিচূর্ণ টুকরো পড়ে আছে। ভ্রু কুঁচকানো অবস্থায় মেহনুরের দিকে তাকালো। পা দুটো বিছানা থেকে ফ্লোরে রেখে বলল, সমস্যা কি? রুমের জিনিসগুলো বেহুদা কেন ভাঙছো? কিছু বলি না দেখে খুব উড়ছো, তাই না? বুকে ভয় বলতে কিছু নেই?
মেহনুর গর্জনের সাথে চেঁচাতে গিয়েও নিজেকে সংবরণ করলো। ডান হাতের উল্টো পিঠে ঠোঁট জোড়া এমনভাবে ডলতে লাগলো যেন সে অপরাধ জন্য কিছু করে ফেলেছে। রাগ দেখিয়ে চিবিয়ে চিবিয়ে বলল মেহনুর, প্রত্যেকটা বার আমি আপনার কাছে ফিরবো কেন? আপনি কি আমার কাছে আসতে জানেন না? একবারও আমাকে ডেকেছেন? কাউকে বলে পাঠিয়েছেন যা মেহনুরকে আসতে বল? বলেছেন এমন? এখন আপনি মধু মিশিয়ে বলছেন কাল বিকেলেই বিদায় হবেন। কেন, কি বোঝাচ্ছেন আপনি? আমি আপনাকে খুব অমূল্য করেছি? মানে এটা বোঝাতে চাচ্ছেন আমার জন্য আপনি এ বাড়িতেও শান্তি পাচ্ছেন না? এজন্যই ছুটি বাতিল করে চলে যাচ্ছেন? ঠিক আছে, বেশ, আমি খুশি হলাম। আমি প্রচণ্ড খুশি হয়েছি বিশেষ মাননীয় জনাব মাহতিম আনসারি। আমি আসলেই খুশি হয়েছি। আপনি এবার বিদায় হন। আপনার এইসব নাটক না আমার সহ্য হচ্ছে না। আসেন, আবার ঢং দেখিয়ে চলে যান, আবার তামাশা করে আসেন, আবার কাজের তাল বাহানা দেখিয়ে বিদায় হন। এগুলোই তো চলছে, ঠিক না? চমৎকার নাটকটা এবার শেষ হোক, কি বলেন? মাহাতিম বড্ড উগ্র মেজাজে গম্ভীর হলো। মেহনুরকে ভয়ঙ্কর কিছু বলতে যাবে তখনই দরজার নব মোচড়ানো শব্দ এলো। দরজাটা খুলে যেতেই সবাই বিস্ময় নিয়ে রুমে ঢুকলো। মাহাতিম কি উত্তর দেবে বুঝতে পারছিল না, কিন্তু সে অবস্থা থেকে নিজেকে ছিন্ন করে বেরিয়ে গেল মেহনুর। ছেলের দিকে প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকালেন মার্জা। এরপর পিছু পিছু চলে গেলেন মেহনুরের দিকে। সুজলা মূর্তির মতো অবাক হয়ে আছে। যাদের নিয়ে এতদিন যাবৎ বুক ফুলিয়ে গর্ব করত তাদের একই নমুনা। মার্জা পিছু পিছু গিয়ে ছাদের রুমে উপস্থিত হলে মেহনুর কাঁদতে কাঁদতে বলে ওঠে, আমি এ বাড়িতে থাকবো না, এক মুহূর্তের জন্যও থাকবো না। আপনার ছেলেকে নিয়ে পক্ষ গাইতে আসবেন না মা। আমি কিচ্ছু শুনতে চাই না, কিচ্ছু শুনবো না। আমি চলে যাব, আমি আম্মার কাছে চলে যাব, আমি আম্মার সাথে চলে যাব। মার্জা ছুটে এসে দু হাতে মেহনুরকে ধরে ঠান্ডা করতে লাগলেন। টেনে এনে বিছানায় বসালেন। মিনিটের ভেতর মাহমুদা এসে হাজির। তিনি এসে সোজা মেয়ের গালে চড় বসাতে নিচ্ছিলেন। তড়িঘড়ি করে হাত আটকায় মার্জা। নিষেধের সুরে বলেন, আস্তাগফিরুল্লাহ ভাবি, এত বড় মেয়ের গায়ে হাত তুলবেন না, এটা পাপ। ওর কথা শুনুন, মাথা ঠান্ডা করুন। রাগারাগি করলে লাভ নেই ভাবি। বসুন, এদিকে বসুন। মাহমুদা ভয়ঙ্কর চাহনিতে মেয়ের দিকে তাকিয়ে আছেন। কোনোদিন এই শান্তশিষ্ট মেয়ের কাছ থেকে অভদ্র আচরণ দেখবেন মোটেই আশা করেননি তিনি। দুই গাল লাল করে মারতে মন চাইছে। কত বড় বেয়াদব! স্বামীকে রাগ দেখায়, জিনিস ভাঙচুর করে। মাহমুদা নিজের শান্ত রূপ ছেড়ে জোর গলায় বললেন, তুই হলি মেয়ে মানুষ, তোর মেজাজ থাকবে পানির মতো। তুই কোন সাহসে জামাইয়ের সাথে অভদ্রতা করবি? তোর এত বড় সাহস কবে জন্মালো? কার ওপর বাড়াবাড়ি দেখাস তুই? তোর শেয়ানাগিরি দেখে থাপ্পড়ে সোজা করতে ইচ্ছে হচ্ছে। ফাজিল শয়তান, তুই আবার ভাবির ওপর গলাবাজি করছিস? তোকে তো। তীব্র ক্ষোভে এবার এগুতে নেন মাহমুদা। অমনি মার্জা জাপটে ধরে দূরে সরিয়ে দেয়। পরিস্থিতি শান্ত করার জন্য মাথা ঠান্ডা করতে বলেন। আকস্মিকভাবে এমন ঘটনা দেখে বাকরুদ্ধ সবাই। সবার অবস্থা স্তব্ধ হয়ে গেছে। কেউ কোনো কুলকিনারা খুঁজে পাচ্ছে না। অন্ধকার হাতড়ে অবলম্বন খোঁজার মতো অবস্থা হয়ে দাঁড়িয়েছে। ছোট ছোট ভুল বোঝাবুঝি থেকে আজ বিশাল সমস্যায় পা বাড়িয়েছে। মাহাতিম মুখ ধুতে নাস্তা না খেয়ে বেরিয়ে পড়ল। জিপ ছুটিয়ে কাউকে না বলে চলে গেল। সারাদিনের মধ্যে আর ফিরল না সে। মেহনুর ততক্ষণে শান্ত হলেও জেদের জন্য দাউ দাউ করে জ্বলছিল। দোষ কি মাহাতিমের না? প্রথমে বিয়ের ব্যাপারটা নিয়ে জোরে সোরে ধাপ্পা মারল, ভুল বোঝাবুঝি বাড়ল। এরপর সোজা সাপটা বুঝিয়ে দিল ছুটি কেটে দিচ্ছে। কেন কাটছে? মেহনুরের জন্যই না? মেহনুরই তো অশান্তির গোড়া হয়ে দাঁড়িয়েছে। এবার এখান থেকে চলে যাবে, মুখ ফিরিয়ে জীবনেও তাকাবে না। চোখ মুছে স্লাইডিং ডোরের লক খুলে বাইরে বেরোলো মেহনুর। এক দৌড়ে ছুটে গিয়ে সুজলার রুমে ঢুকলো। সুজলা ঘুমাননি, হাতে তসবি নিয়ে এক মনে জপছিলেন। মেহনুরকে ঢুকতে দেখে তিনি চোখ খুলে তাকালেন। অবাক হয়ে শুধলেন, এত রাত্রে আসলি? জামাই ফিরছে? মেহনুর সেগুলো উপেক্ষা করে নিজের কথা পারল। আমাকে সঙ্গে নিয়ে চলুন বড় মা, আমি এখান থেকে যেতে চাই।
আপনি কি আমার খরচটা বহন করতে পারবেন? সুজলা বিস্ময় সূচকে বললেন, খরচ মানে? তুই এদিকে থাকবি না? এগুলো বলিস কেন মেহনুর? তোর মা শুনলে? মেহনুর বাধা দিয়ে ফেলল। আপনি বলুন, আপনি কি আমার আবদার শুনবেন না? আমাকে রেখে যাবেন? আমাকে নিয়ে চলুন বড় মা, আমি থাকবো না। গোটা রাত পেরিয়ে দিনের আলো ফুটল, মাহাতিম ফিরল না। বাড়ির সবাই ঘুম থেকে উঠলেও নাস্তাটা গলা দিয়ে নামলো না। মেহনুরের সাথে কেউই কথা বলতে পারছে না। মেহনুর নিজেকে রুমবন্দি করে আলাদা রেখেছে। নীতি সেই রাত থেকে কিছু বলার জন্য হাঁসফাঁস করছে। সুজলা একটু আগে মাহমুদাকে বুঝিয়ে দিয়েছে। মেহনুরও তাদের সঙ্গে মহিমপুর গ্রামে যাচ্ছে। ব্যাগপত্র গুছিয়ে সবকিছু বন্দোবস্ত করতেই আসরের আজান দিল। সিয়াম মার্জার আদেশে মাইক্রো নিয়ে হাজির হয়েছে। লাগেজ সিস্টেমের সব ব্যাগপত্র তুলে দিচ্ছে তৌফ ও সামেক। চোখের সামনে যেন দুঃস্বপ্নের মুহূর্ত চলছে। এই তো ঘুম ভাঙলেই সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু না, এমনটা হলো না। সকাল থেকে পাগলের মতো মাহাতিমের খোঁজ করে যাচ্ছে। ওর সঙ্গী নোমানকেও রীতিমতো কল দিয়েছে। নোমানও কিছু জানে না। তৌফ বিমূর্ষ মুখ তুলে বলল, কি থেকে কি হইল দোস্ত? ভাবি যে চইলা যাইতাছে, ওই শালা তো এখনো জানে না। কেমনে খবরটা পাঠাই? ফোনটাও সাথে না নিয়ে রুমে ফেলাইয়া গেছে। সিয়াম শান্ত করে বলল, থাম, চেঁচিয়ে লাভ নেই। আজকে যদি ভাবি বিদায় হয় শুধু বুঝে রাখ, মাথিম এখনই শেষ। ওর দোষের জন্য ভাবি চেচ্ছে। এমনি এমনি একটা মানুষ এত চেতব না। হাতে ছোট্ট একটা সাইড ব্যাগ নিয়ে বেরিয়ে আসলো মেহনুর। সবার আগে মেহনুর চলে এসেছে, বাকিরা আস্তে ধীরে নামছে। সিয়াম ডোর টেনে দিতেই মেহনুর চুপচাপ গাড়িতে উঠে বসলো। জানালার ধারের সিটটা দখল করতেই মেইন গেট দিয়ে শব্দ হলো। সিয়াম আর তৌফ মেইন গেটের দিকে তাকাতেই কালো জিপটার আগমন দেখতে পেল। মেহনুর তখন কোলের উপর বই খুলে রাখছিল, যেন কিছুই শোনেনি। এমন একটা ভাব ধরে শান্ত রইল। জিপটা গ্যারেজে ঢুকিয়েই মাইক্রোর দিকে বেখেয়ালে তাকালো মাহাতিম। মাইক্রোতে কে বসে আছে সেটা ভালোভাবে লক্ষ্য করেনি। বাড়ির দিকে যেতে নিলে তৌফ চেঁচিয়ে ডাকলো, মাহতিম, এই মাহতিম। মাহাতিম পা থামিয়ে কপালের ঘাম ঝেড়ে বলল, বলো। তৌফ সাথে সাথে উত্তর দিল। ভাবি চলে যাচ্ছে। ক্লান্ত, নির্ঘুম, অন্যমনস্ক ছিল মাহাতিম, তাই কথা শুনতে না পেয়ে বিরক্ত হয়ে ফের যেতে নিল। বড় বড় পা ফেলে এগুতে নিলে তাড়াহুড়ো কণ্ঠে তৌফ চেঁচিয়ে উঠল, ওই শালা, তোর বউ চলে যাচ্ছে। বজ্রাহতের মতো চোখ বড় করে থামল। সিঁড়ির ধাপে পা ফেলার জন্য পা উঁচিয়েছিল, সেটা নামিয়ে পিছু তাকালো মাহাতিম। এবার তার তীক্ষ্ণ দৃষ্টি সরাসরি গাড়ির দিকে। মাহাতিম রোবটের মতো প্রতিক্রিয়াহীন হয়ে তাকিয়ে আছে। কানে কি স্পষ্ট শুনেছে বউ চলে যাচ্ছে? মাহাতিমকে আসতে দেখে সিয়াম ও তৌফ সেখান থেকে কেটে পড়ল। মাহাতিম ধীর পায়ে এগুতে এগুতে মাইক্রোর কাছে এসে পৌঁছল। মাইক্রোর ভেতরে খুব মনোযোগের সহিত শেষ বিকেলের মেয়ে পড়ছে। বইটা কোলের উপর নমনীয় ভঙ্গিতে রাখা। মাহাতিম শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকতেই ছোট্ট গলায় বলল, কোথায় যাচ্ছ? পুরো এক পাতা পড়ার পর বইটা বন্ধ করলো মেহনুর। না পড়া পর্যন্ত ততক্ষণ চুপ ছিল সে। বইটার ফাঁকে বুকমার্ক ঢুকিয়ে সেটা পাশে রেখে দিল। জানালার বাইরে দৃষ্টি দিয়ে বলল, আপনার মুখটা একটু ভেতরে আনুন। রোবটের মতো কমান্ড মেনে মাথাটা নিচু করলো মাহাতিম। জানালার কাছে মুখটা আনলে মেহনুর জানালার গা ঘেঁষে বসলো। মাহাতিমের মুখটার দিকে তাকিয়ে থেকে ম্লান হেসে বলল, দোষটা কি আমার ছিল? কেন আমাকে বুঝতে পারলেন না আনসারি সাহেব? আপনাকে তো নিজের সবটুকুই দিয়েছিলাম। যে আদর, যত্ন, ভালোবাসা আমাকে শিখিয়েছিলেন, আমি তো সবই আপনার কাছে সঁপে দিয়েছি। নিজের কাছে কিচ্ছু জমা রাখিনি। তবুও দিন শেষে এই দিন দেখতে হলো। ছেড়ে যাওয়াই যদি কপালে লেখা থাকতো, তাহলে কেন আপনার সাথে দেখা হলো? আমি কোনোদিন ভাবতেও পারিনি আমার কপাল যে এত খারাপ হবে। বাবা না থাকলে বুঝি কোনো মেয়ের মূল্য নেই? আপনি ভালো করে জানতেন। আজও আপনার যাওয়াটা আমি মেনে নিতে পারছি না। সেই আপনি আমাকে কাল সকালে যাওয়ার কথা শোনালেন। এক সময় 2টো দিন থাকার জন্য প্রচণ্ড আফসোস করতেন। আজ আপনি ছুটি বাতিল করে দিলেন। কার জন্য করলেন? আমার জন্য? আমার জন্য না ছুটি বাড়িয়ে ফেলতেন। কই গেল ওই দিন? আর কোনোদিন অভিযোগ করব না। আপনি ডাকলেও ফিরব না।
যেখান থেকে এই নোংরাটাকে টুকিয়ে এনেছিলেন, আজ সেই নোংরা আসল জায়গায় ফিরে যাচ্ছে। এখানে অনামিকার মতো স্মার্ট মেয়ে আর হানসারির মতো ব্যস্ত মানুষের বড্ড হাহাকার। নোংরা গেও জঞ্জালদের কোনো জায়গা নেই, একদম নেই। ম্লান হাসিতে অশ্রুভরা চোখে তাকিয়ে আছে মেহনুর। বিষাদের হাসিতে ভেতরের সমস্ত যন্ত্রণা উৎকণ্ঠা শক্তভাবে চেপে রেখেছে। গালের উপর মোটা প্রস্থের অশ্রু পড়ছে, বাঁধ ভাঙার মতো চোখে ঝাপসা হয়ে যাচ্ছে। কোলের উপর টপ টপ অশ্রু বর্ষণ হতেই ভাঙচুর গলায় বলল, আপনি চাইলে কাগজ পাঠিয়ে দিয়ে আমি সই। দাঁত শক্ত করে চোখ কুচকালো মেহনুর। বিভৎস শব্দগুলো ঠোঁট বেরিয়ে আসছে না, কেউ গলাটা যেন চিপে ধরেছে। ঢোক গেলেও শুষ্ক গলাটা ভিজছে না, কণ্ঠনালী রুক্ষ হয়ে গেছে। মাথা নিচু করে নাক টানল মেহনুর। দু চোখের উপর তর্জনী ও বৃদ্ধাঙ্গুল চেপে অশ্রু নিংড়ে ফেলল। কয়েক মিনিট পর নিজেকে ধাতস্থ করে মাথা তুলল। জানালার কাছে মাহাতিমের মুখটা এখনও শান্ত, স্বাভাবিক, পুরোপুরি প্রতিক্রিয়া শূন্য, নির্বিকার। মেহনুর হালকা একটা ঢোক গেলে মাহাতিমের মুখটা আদর করে ধরল। মুখটা দু হাতে টেনে আর্দ্র চোখে বলল, এই শেষবার, হ্যাঁ, আর আপনাকে চুমু খাবো না। শেষ বাক্যটা বলতে গিয়ে ডানে বামে মাথা নাড়ালো মেহনুর। মুখ এগিয়ে ঘনিষ্ঠ হতেই মাহাতিম চোখ বন্ধ করল। উষ্ণ জোড়ায় তীব্র আকুলে ছোঁয়া পেতেই সবটুকু আদর মিলিয়ে দিল মেহনুর। উম্মাদের মতো অষ্টযুগলের উপর অধিকার ফলালো সে। শেষবারের মতো মাহাতিমের মায়াটুকু কাঙ্গালের মতো টেনে নিল। শুষ্ক খরার মাঠ যখন অশ্রান্ত বাড়িধারায় সতেজ হয়ে ওঠে, মাটি তখন বৃষ্টির পানি শুষে শুষে সরস নবীনে পৌঁছায়, তেমনি ব্যাকুল আকাঙ্ক্ষায় মাহাতিমের অতলে স্পর্শী ছোঁয়ায় অধীর হলো মেহনুর। অষ্টজোড়া মুক্ত করে মাহাতিমের দিকে চোখ খুলে তাকালো। লাল হওয়া টকটকে ঠোঁট দুটোর দিকে এক ঝলক তাকালো মেহনুর। মাহাতিম চোখ খুলে বোবা দৃষ্টিতে তাকিয়ে আছে। মেহনুর আবার একটুখানি হেসে দিল। হাসতেই দু চোখের কোণা থেকে টপ করে অশ্রু পড়ল। মাহাতিমের কাটা গালটার দিকে দৃষ্টি রাখল সে। নরম চোখে তাকিয়ে থাকতেই বৃদ্ধাঙ্গুলে ক্ষতটা আলতো করে ছুঁয়ে দিল। মাঝের দূরত্বটুকু ঘুচিয়ে শেভিন গালটায় নিজের গাল রাখল মেহনুর। ধারালো বাঁ গালটায় নিজের গাল মিলিয়ে চোখ বন্ধ করল। পারফিউমের ঘ্রাণটা নিঃশ্বাসের তালে তালে পাচ্ছে, পরিচিত ঘ্রাণ। গায়ের পিঠে সুবাসটা মেহনুর শেষবারের মতো অনুভব করছে। ঠোঁট এগিয়ে গালটায় চুমু খেলো মেহনুর। খোঁচা খোঁচা ধারযুক্ত দাড়িগুলো সূচের মতো মেহনুরের ঠোঁটে ঢুকে গেল। ঠোঁট নামিয়ে সেই ক্ষতটার কাছে মুখ আনলো মেহনুর। কাটা জায়গাটার উপর নিঃসংকোচে ঠোঁট চেপে গাঢ় চুমু খেলো। ক্ষতটায় আকস্মিক ব্যথা লাগতেই মাহাতিম চোখ খিচুনি দিল। চোয়াল শক্ত করে ব্যথাটা ভেতরেই চেপে রাখল। তখনই কানের কাছে ফিসফিস সুরে শুনতে পেল, একদিন আপনার জন্য আমার কোমরে ক্ষত হয়েছিল, আপনি সেই জায়গায় ঠোঁট ছুঁয়ে প্রথম চুমু খেয়েছিলেন। আজ আমার ভুলের জন্য আপনার গালে ক্ষত হলো, আমিও সেই জায়গায় ছুঁয়ে দিলাম আনসারি সাহেব। আপনার চুমুটা ফিরিয়ে দিলাম। পারলে সব কিছু আপনার কাছে ছুঁড়ে দিয়ে যেতাম, আমি পারলাম না। আপনি ভালো থাকবেন, অনেক বেশি ভালো থাকবেন। আপনাকে আমি শান্তি দিলাম, আজ থেকে শান্তি দিলাম। আপনার যাত্রা শুভ হোক। গাল ছেড়ে অন্যদিকে মুখ ঘোরালো মেহনুর। অঝরে চোখ থেকে টুপটুপ করে পানি পড়ছে। নিঃশব্দে অন্তঃস্থলের দহন বেড়ে যাচ্ছে। মাহাতিম ভালো থাকুক। হাতের তালুয় চোখ চাপতেই মার্জার গলাটা শোনা গেল। মায়ের কণ্ঠ শুনেই বোধহয় মাহাতিম জানালা থেকে সরল। চুপচাপ সবাইকে অগ্রাহ্য করে বাড়িতে ঢুকে গেল। সুজলা কিছু বলতে যেয়ে মাহাতিমের অবস্থা দেখে বললেন না। সুরাইয়া, সুজলা, শেফালি, সাবা, মাহমুদা সবাই মাইক্রোতে বসলো। মেহনুর সবার কাছ থেকে নিজেকে আড়াল করার জন্য মাথা নুইয়ে রাখল। সিয়াম স্লাইডিং ডোরটা এক টান দিয়ে বন্ধ করে দিল। ড্রাইভিং সিটে উঠে মাইক্রো স্টার্ট দিল সে। মাইক্রোটা যখন মৃদু ঝাঁকুনি খেয়ে চলতে শুরু করলো, তখন দূর থেকে একাকী ছাদে দাঁড়িয়ে দেখছিল মাহাতিম। মাইক্রোটা যখন মৃদু ঝাঁকুনি খেয়ে চলতে শুরু করলো, তখন দূর থেকে একাকী ছাদে দাঁড়িয়ে দেখছিল মাহাতিম।
মুখটা গম্ভীর আকারে শক্ত হয়ে আছে। গাড়িটা যখন মেইন গেট পেরিয়ে চলে যাচ্ছিল তখন বুকের ভেতর মুচড়ে ওঠার মতো অসহ্য ব্যথা লাগলো। তৎক্ষণাৎ চোখ বন্ধ করলো মাহতিম। তার পাপড়ি ছুঁয়ে ছুঁয়ে দু চোখ থেকে অশ্রু ঝরে পড়ল। বিকেলের হাওয়াটা সবটুকু নীরবতাকে ছিন্ন ভিন্ন করে দিল। মাহতিম ধীর গতিতে মাথা নুইয়ে ফেলল। তীব্র হাহাকারের সাথে ভেতরটা এফোর ওফোর হলো তার। ডান পকেট থেকে সাদা কাগজের খামটা কাঁপা কাঁপা হাতে বের করলো। দুর্বল হাতে সাদা খামটা রেলিংয়ের উপর রাখলো। খামটার দিকে এক পলক তাকাতেই ভেতরটা যেন দুমড়ে মুচড়ে নিংড়ে এলো তার। আর পারল না মাহতিম। তৎক্ষণাৎ চোখ দুটো কুঁচকে ফেলল। দু চোখ থেকে অবাধ্য অশ্রু টপ টপ করে সাদা খামটার উপর নীল রঙের লেখাটা নোনা জলের জন্য নষ্ট হয়ে গেল। মাহাতিম চূর্ণ বিচূর্ণ কাঁচের মতো বিধ্বস্ত হয়ে থেমে থেমে বলতে লাগলো, যতটা যত্ন দিয়ে তাকে ভালোবাসলাম ততটা অযত্ন করে আমাকে ফেলে